একজন ব্রোকার যে প্লট বিক্রি করে, কিন্তু হঠাৎ করেই তারই একটি প্লট থেকে একদিন একটি ডেড বডি পাওয়া যায়। ডেড বডিটি কার ছিল, সেটা সেই প্লটে কি করে গেল, আর এরপরে কি কি হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি প্লট। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই রাহুল নামের একজন লোককে কয়েকটি লোক নিয়ে একটি প্লটের উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর সেখানে একটি সমাধিস্থল তারা ভেঙে ফেলে। এরপরেই কয়েকদিন আগের ঘটনা দেখানো হয়। গায়ত্রী আর রাহুলকে একটি কেক কেটে সেলিব্রেট করতে দেখা যায়। এর পেছনে একটা কারণ রয়েছে। রাহুল অনেক দিন যাবৎ কোনো কিছু করার ট্রাই করছে, অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছে কিন্তু হয়নি, বিভিন্ন ধরনের বিজনেসও ট্রাই করেছে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। কিন্তু অবশেষে রাহুল একটা বিজনেসে ভালো করার আশা করছে, আর এই জন্যই রাহুল এবং গায়ত্রী একসাথে সেলিব্রেট করছে। সেখানে গায়ত্রী রাহুলকে বলে, এবার আমাদের স্বপ্ন পূরণ হবে তো? রাহুল বলে, হবে হয়তো। এবার রাহুল সিনেমা হল বুকিংয়ের বিজনেস করছে, কিন্তু দেখা যায় সেই বিজনেসটাও লসের মুখে পড়ে শেষ হয়ে গেছে। রাহুল তার এক মামার কাছ থেকে এই বিজনেসের জন্য বিশাল অঙ্কের একটা টাকা ধার নিয়েছিল, কিন্তু এখন বিজনেসে যেহেতু ধস নেমেছে তাই তার মামা রাহুলের কাছ থেকে টাকাটা ফেরত চাইছে। রাহুল তাকে বলে কয়েকটা দিন সময় দিতে, কিন্তু তার মামা রাহুলকে যা ইচ্ছে তাই ভাবে অপমান করে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার আগে বলে টাকাটা তাড়াতাড়ি দেবার জন্য। এদিকে গায়ত্রীকে কোথাও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখনই তার কাছে একটি ছেলে আসে, গায়ত্রীর কাছ থেকে কিছু ড্রাগস কিনে সেখান থেকে চলে যায়। এরপরে আরও একজন ছেলে আসে, ছেলেটিও ড্রাগস কিনতে চায়, কিন্তু তাকে গায়ত্রী কিছুটা অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। গায়ত্রীকে অনেকটা টেনশনে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পরেই গায়ত্রী জাকির নামের একজন লোককে কল করে। জাকির তাকে ফোনে বলে তার হয়ে তাকে আরও একবার কাজ করে দিতে হবে। এতে কিছুটা রেগে যায় গায়ত্রী, ফোনটা কেটে দেয়। এরপরেই সে রাহুলকে মেসেজ করে আর বলে, আজ আমি জাকিরকে মেরে ফেলবো, আর আমরা আজ রাতেই এই শহর থেকে চলে যাব। এরপরেই গায়ত্রী রেগে তার ফোনটা ফেলে দেয়। গায়ত্রী এই ড্রাগসের বিজনেস কেন করছে, আর জাকিরকেই বা কেন সে মারতে চায়? কারণটা হচ্ছে এই জাকিরই তাকে এই ড্রাগসের বিজনেসে নামিয়েছে। প্রথমে সে গায়ত্রীকে বলেছিল শুধু কয়েকবার তার হয়ে কাজ করে দেবার জন্য, কিন্তু এখন জাকির তাকে দিয়ে বারবার কাজ করাচ্ছে, তাকে ব্যবহার করছে, ফিজিক্যালিও তাকে অ্যাবিউজ করছে, যেটা গায়ত্রী কোনোভাবেই মেনে নিতে পারে না। গায়ত্রী সেখানে দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পরেই সেখানে জাকির চলে আসে আর তাকে হাক করে আর বলে, আমাকে শেষবারের মতো কাজটা করে দাও। তখনই গায়ত্রী তার ব্যাগ থেকে চাকুটা বের করে জাকিরকে বলে, নিজের পাপের শাস্তি পাওয়ার জন্য তৈরি হও। এই বলেই চাকুটা তার ঘাড়ের ভেতরে ঢুকিয়ে দেয়, আর গায়ত্রী সেখান থেকে পালিয়ে চলে আসে। বাসায় আসার পরে গায়ত্রী রাহুলকে বলে, তুমি এখনো তৈরি হওনি, এখনই বের হতে হবে। রাহুল বলে, কেন? গায়ত্রী রেগে বলে, তুমি এখনো মোবাইল চেক করোনি? রাহুল আসলে তার নতুন বিজনেসে হতাশার কারণে আবারও নেশা করে সেখানে শুয়েছিল, যার ফলে সে মোবাইলটার চেক করে না। গায়ত্রী সেখানে দেখতে পায় যে রাহুল নেশা করেছে। সে জিজ্ঞেস করে, আবার এসব কেন করেছো? রাহুল বলে, আবারও বিজনেসে লস হয়েছে 20 লাখ টাকা। এদিকে গায়ত্রী বলে, আমি জাকিরকে মেরে ফেলেছি। কথাটা শুনে অবাক হয়ে যায় রাহুল, বলে, কেন? এখন আমরা ফেঁসে যাব, পুলিশ আমাদের অ্যারেস্ট করবে, আর ওর বড় ভাই কখনো আমাদের ছাড়বে না। গায়ত্রীও রেগে যায়, বলে, আমি রাহুলের ফাঁদে পা দিয়েছিলাম শুধুমাত্র তোমার জন্য, তোমার বিজনেসের টাকা জোগাড় করার জন্যই আমি ড্রাগস বিক্রি করতে শুরু করি, জাকিরের সাথে কাজ করতে শুরু করি। তুমি কি ভুলে গেছো? রাহুলও বুঝতে পারে গায়ত্রী আসলে যা করেছে রাহুলের জন্যই করেছে, আর জাকিরকে খুন করার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে। তাই রাহুল আর কথা বাড়ায় না। গায়ত্রী বলে, আমরা কালকের মধ্যেই অস্ট্রেলিয়া পালিয়ে যাব। রাহুল বলে, অস্ট্রেলিয়া কিভাবে যাব? এত টাকা কোত্থেকে পাবো? গায়ত্রী বলে, আমি যে তোমাকে টাকাগুলো দিয়েছিলাম, যেগুলো আমাদের জমানো ছিল তোমার নতুন বিজনেসের জন্য, সেটা শুরু না করে আমরা চলো অস্ট্রেলিয়ায় পালিয়ে যাই। তখনই রাহুল বলে, সেখানে 20 লাখ টাকা ছিল, আর আমার বিজনেসে লস হয়েছিল টোটাল 40 লাখ। 20 লাখ টাকা আমি মামাকে দিয়ে দিয়েছি। কথাটা শুনে একেবারে ভেঙে পড়ে গায়ত্রী, বলে, এখন আমরা কি করব? জাকিরের বড় ভাই আমাকে মেরেই ফেলবে, এই পুরোটা হয়েছে তোমার জন্যই। গায়ত্রী কাঁদতে থাকে। তখন রাহুল তাকে শান্ত করে আর বলে, তুমি টেনশন করো না, আমি যে আমার প্লটটা বিক্রি করে দেব, আর সেখান থেকে যে টাকা পাবো সেটা দিয়ে হয় আমরা দুজন, না হয় অন্তত তোমাকেই আমি পাঠিয়ে দেব, তুমি তারপরও কেঁদো না।
পরদিন সকালেই রাহুল পত্রিকায় একটি ব্রোকার এজেন্সির নাম দেখতে পায়। সেখানে কল করে এবং তার প্লটটার কথা বলে। সেখানকার এজেন্ট বলে হ্যাঁ, সেটা বিক্রি করা যাবে, তাদের অফিসে এসে যোগাযোগ করতে আর দলিলপত্র নিয়ে আসার জন্য। রাহুল তাই করে, সেই অফিসে চলে যায়। এদিকে রাহুল সেখানে মাস্ক পরে এসেছিল, কারণ জাকিরের বড় ভাই যাতে তাকে চিনতে না পারে। আর যে বলে আমার নাম রাহুল, তখন সেই এজেন্ট বলে আমার নামও রাহুল। এদিকে দুজনের নাম এক হওয়াতে দুজনেই কিছুটা অবাক হয়ে যায়। এজেন্ট রাহুল বলে জাস্ট একটা কোইন্সিডেন্স। তখন রাহুল তার প্লটটা দেখায়। এজেন্ট রাহুল সেটা বিক্রি করার জন্য টার্গেট নেয় এবং সাথে সাথে একজন কাস্টমারকে কল করে সেই প্লটে নিয়ে যায়। রাহুল এবং এজেন্ট রাহুল মিলে সেই লোকটাকে প্লট দেখাতে শুরু করে। রাহুল গাড়িতেই বসেছিল আর এজেন্ট রাহুল সেই কাস্টমারকে প্লটটা দেখাচ্ছিল। রাহুলের যেহেতু প্লটটা ছিল তাই এই প্লট সম্পর্কে সে সবকিছুই জানত। সে শুনতে পায় এজেন্ট রাহুল সেই কাস্টমারকে ভুরি ভুরি মিথ্যে বলছে এই প্লটের নামে, যে এটা ভালো ওটা ভালো এই সব কিছু। সে ভাবতে থাকে এইভাবে মিথ্যে বলে প্লট বিক্রি করা বিজনেসটা খুবই ভালো, এই কাজটা তো সেও করতে পারে। কারণ রাহুল দেখতে পেয়েছিল এত ভুরি ভুরি মিথ্যে কথা শুনে সেই লোকটা রাহুলের প্লটটা কিনে ফেলে। সেখান থেকে ফেরার সময় রাহুল এজেন্ট রাহুলকে তার বিজনেসের ব্যাপারে জিজ্ঞেস করে। এজেন্ট রাহুলও সবকিছু বলতে থাকে, বলে এটা একটা প্রফিটেবল বিজনেস, যদি কেউ করতে পারে এখান থেকে অনেক প্রফিট করা যায়। শুধুমাত্র 1 বছর আগেই এই বিজনেসটা সে শুরু করেছিল আর এখন সে অনেকটাই প্রতিষ্ঠিত। এভাবে আরও বিভিন্ন কথা বলে। এরপরে রাহুল বাসায় এসে সেই বিজনেসটার ব্যাপারে ভাবতে থাকে, সেও এই বিজনেসটা করবে। এদিকে গায়ত্রী দেখতে পায় সে প্রেগনেন্ট। বাড়িতে আসার পরে গায়ত্রী রাহুলকে তার প্রেগনেন্সির কথা বলে। অন্যদিকে রাহুলও বলে সে এখন অস্ট্রেলিয়ায় যেতে চায় না, এখন যে বিজনেস আইডিয়া সে পেয়েছে এটাতে অবশ্যই প্রফিট করতে পারবে। তার উপর যেন গায়ত্রী বিশ্বাস রাখে। কিন্তু গায়ত্রী ঝগড়া করে আর বলে তুমি এখানে থাকো, আমি আমার বাচ্চাকে নিয়ে এত বিপদের মধ্যে থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যাব। রাহুল বলে ঠিক আছে তুমি যাও, আমি এখানে থেকেই বিজনেসটা করব। রাতের বেলা এজেন্ট রাহুলের বাড়িতে চলে আসে আর তাকে সবকিছু খুলে বলে। সে বলে এজেন্ট রাহুল এবং সে একই স্কুলে পড়েছে। রাহুল নিজের পরিচয় দেয়। এজেন্ট রাহুলও তাকে চিনতে পারে। আসলে তারা ক্লাসমেট ছিল এবং মোটামুটি ভালো বন্ধুও ছিল। কিন্তু এজেন্ট রাহুল তাকে চিনতে পারেনি। অবশেষে পরিচিত হওয়ার পরে রাহুল তাকে তার বিজনেস আইডিয়া দেয়, বলে সে খুব ভালো করে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবে, কারণ এই বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে। তারা দুজনে যদি এই বিজনেসটা চালায় তাহলে তারা অনেক বেশি প্রফিট করতে পারবে। এজেন্ট রাহুলও তার সাথে একমত হয়ে যায় এবং দুজনে একসাথে বিজনেস করতে শুরু করে। এদিকে জাকিরের ভাই চলে আসে সেই শহরে এবং রাহুল আর গায়ত্রীর ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞেস করে এদের চেনে কিনা। পরদিন থেকে রাহুল এবং এজেন্ট রাহুল কাজ করতে শুরু করে। এজেন্ট রাহুল যে প্লটটা 10 লাখ টাকায় বিক্রি করছিল, রাহুল সেই প্লটটাই কাস্টমারকে কনভিন্স করে 15 লাখ টাকায় বিক্রি করে। এতে এজেন্ট রাহুল খুশি হয়ে যায় আর এভাবেই তাদের বিজনেসটা চলতে থাকে। রাহুল এজেন্ট রাহুলকে বলে এখন থেকে পেপার ওয়ার্কগুলো তুমি করবে আর কাস্টমারদের আমি সামলাবো। যেহেতু এজেন্ট রাহুলের লাভই হচ্ছিল তাই এতেও সেও রাজি হয়ে যায়। তারা দুজনেই খুশি ছিল। রাহুল এজেন্ট রাহুলকে যেভাবে কথা দিয়েছিল যে তাদের বিজনেসটা অনেকটা এগিয়ে যাবে, ঠিক সেটাই হয়। রাহুল আর এজেন্ট রাহুল মিলে তাদের বিজনেসটা অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তারা বিভিন্ন ক্লায়েন্টের সাথে সফলভাবে মিট করছিল, ডিল করছিল। হঠাৎ করেই রাহুলের কাছে খবর আসে একটা প্লটের কাছে কিছু ছেলে মেয়ে কিছু করছে। প্লটের কাছে তাড়াতাড়ি চলে আসে রাহুল। এসে দেখতে পায় সেখানে কয়েকজন ছেলে গর্ত করে কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা করছে। তখনই রাহুল দৌড়ে সেখানে গেলে ছেলেগুলো পালিয়ে যায় আর রাহুল দেখতে পায় সেখানে একটা মৃত কুকুরকে তার মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিল। এরপরে রাহুল নিজেই সেই কুকুরটাকে ভালোভাবে সেখানে মাটি চাপা দিয়ে চলে আসে আর এজেন্ট রাহুলকে সবকিছু খুলে বলে। এভাবে কয়েকদিন কাটার পরে একদিন রাতে অফিস থেকে রাহুল বাড়ি ফিরছিল। তখনই দেখা যায় সে একটি দোকানে আসে সিগারেট কেনার জন্য। আসলে বলা হয় যে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। রাহুলের বিষয়টা ঠিক একই রকম, কারণ সেই একই দোকানে দাঁড়িয়ে জাকিরের বড় ভাই সামির সিগারেট কিনছিল। কিন্তু তারপরেও সে রাহুলকে চিনতে পারে না, কারণ রাহুল তার মুখটা রুমাল দিয়ে ঢেকে রেখেছিল। কিন্তু যখনই সে সিগারেট জ্বালাতে যাবে সামির রাহুলের মুখটা দেখে ফেলে। সামির রাহুলকে জিজ্ঞেস করে গায়ত্রী কোথায়। রাহুল প্রথমে গায়ত্রীকে চিনতে অস্বীকার করে, কিন্তু পরে রাহুল আর গায়ত্রীর ছবি দেখায় সামির। এরপরেই রাহুল কোনো পথ খোলা না পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে, কারণ সামির তাকে মারার চেষ্টা করছিল। রাহুল অনেকটা দৌড়ে সামিরের কাছ থেকে অনেক কষ্টে ছাড়া পায় এবং লুকিয়ে সে তার বাড়িতে চলে আসে। আর সামির সেখানে তখনও তাকে খুঁজে বেড়াচ্ছিল। দৌড়ে হাঁপিয়ে উঠেছিল রাহুল।
তাই বাসায় আসার পরে গায়ত্রী তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু রাহুল পুরো বিষয়টা খুলে বলে না, কারণ গায়ত্রী তখন প্রেগনেন্ট ছিল। আর এই সময় রাহুল যদি তাকে এই ধরনের কথা বলে তাহলে সে টেনশন করতে থাকবে আর এতে তার বাচ্চার ক্ষতি হবে। আর গায়ত্রীকে দেখে বোঝাই যাচ্ছিল সে অস্ট্রেলিয়া যায়নি, বরং সে রাহুলের সাথে সেই বাড়িতেই থেকে গেছে। অন্যদিকে রাহুল টেনশন করতে থাকে এখন সে সামিরের হাত থেকে মুক্তি কী করে পাবে। অন্যদিকে সামিরকে দেখা যায় যে এরিয়াতে সে রাহুলকে হারিয়ে ফেলেছিল ঠিক একই এরিয়াতে সে রাহুলের ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে একজন লোক রাহুলকে চিনতে পারে আর সামিরকে রাহুলের বাড়িটা দেখিয়ে দেয়। এদিকে রাহুল যথারীতি আবারও অফিসে এসে আরও একজন কাস্টমারের সাথে কথা বলছিল। এবার তারা একটা প্লট 25 লাখ টাকায় বিক্রি করতে রাজি হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে প্লটটা তাদের আর্জেন্টলি লাগবে। তখন এজেন্ট রাহুল বলে এটা কোনো সমস্যা নয়, এই প্লট থেকে আমাদের 5 লাখ টাকার লাভ হবে। এজেন্ট রাহুল এবং রাহুল দুজনেই খুশি হয়ে যায়। এদিকে সামিরকে দেখা যায় রাহুলের অফিসের সামনে সে দাঁড়িয়েছিল রাতের বেলা, অর্থাৎ সেই লোকটা রাহুলের অফিসও তাকে দেখিয়ে দিয়েছিল। অন্যদিকে এজেন্ট রাহুলকে তার গাড়ি দিয়েই বাড়িতে পৌঁছে দিতে যায়, আর সামির সেই গাড়ির পেছনেই দৌড়াতে শুরু করে। আর কিছুক্ষণ পরে সামির একটা অটো নিয়ে তাদের ফলো করতে থাকে, কিন্তু একটা গলিতে এসে সামির তাদের হারিয়ে ফেলে। এরপরে আবারও রেগে যায় সামির, কিন্তু যখনই সে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে আবারও রাহুলকে দেখতে পায়। আর এইবার রাহুলকে ফলো করে সামির রাহুলের বাসায় চলে আসে, আর রাহুল সামিরকে দেখে তাকে মারতে শুরু করে। দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তাদের এই ধস্তাধস্তির আওয়াজ পায় ভেতরের রুম থেকে গায়ত্রী। সে বাইরে বের হয়ে আসে দেখার জন্য কি হয়েছে। তখনই সে সব কিছু দেখতে পারে এবং সেও যে সামিরের সাথে লড়াই করতে থাকে। অবশেষে তারা অনেক কষ্টে একটা সময় সামিরকে প্রতিহত করে, আর ভুলক্রমে সামিরকেও তারা মেরে ফেলে। এতে তারা অনেক ভয় পেয়ে যায়, এখন কি করবে। বাড়ির ভেতরে একটা লাশ। গায়ত্রী বলে তোমাকে আগেই বলেছিলাম চলো অস্ট্রেলিয়ায় চলে যাই। রাহুল বলে তুমি টেনশন করো না, সামির যে এখানে এসেছে কেউ জানে না, ওর লাশটাকে কোনোভাবে গুম করে ফেললেই পুলিশ আর আমাদের ধরতে পারবে না। গায়ত্রী বলে এত বড় লাশটা এখন আমরা কোথায় ফেলবো, যেখানেই ফেলবো না কেন পুলিশ খুঁজে বের করেই ফেলবে। এরপরে রাহুল বলে আমার একটা প্লট আছে, কিছুদিন আগেই একজন কাস্টমার সেই প্লটটা কিনেছে, এখন সেখানে কোনো কাজই হবে না, অনায়াসে আমরা 2 থেকে 4 বছর এখানে থাকতে পারবো, আর সেখানে কোনো খোরাখুরিও হবে না, যার ফলে লাশটাও বাইরে আসবে না। সেই প্লটের নিচেই আমরা সামিরের লাশটা পুঁতে রাখবো। প্ল্যান অনুযায়ী সেই প্লটে চলে যায় রাহুলের লাশটা নিয়ে এবং সেখানে একটি কবর করে সামিরের লাশটা সেখানেই পুঁতে ফেলে। কিন্তু এই কাজটা করার সময় রাহুলের কেমন জানি একটা লাগছিল, সে কোনোভাবেই কাজটা ঠিকঠাকভাবে করতে পারছিল না। বারবারই গায়ত্রী তাকে বলছিল কাজ করো, মাটিগুলো চাপা দাও, কিন্তু রাহুল তারপরও শুধু সামিরের মুখের দিকেই তাকিয়ে রইল যে সে কি করছে। তার হাত দিয়ে একটা খুন হয়ে গেল, সে একজন খুনি হয়ে উঠল, আর এই খুনের দোষটা সে কার ঘাড়ে চাপাবে। কতদিনই বা এটা গোপন থাকবে। এই প্লটের কাজ করলেই তো লাশটা বাইরে বের হয়ে আসবে, পুলিশ তদন্ত শুরু হবে, তখন কোথায় পালাবে। আর এখন তার বিজনেসটাও ঠিকঠাকভাবে চলছে, এটা ছেড়ে কোথায় যাবে সে। পরদিন থেকেই রাহুল এই বিষয় নিয়ে সবসময় টেনশন করত, আর এজেন্ট রাহুল এটা খেয়াল করে আর জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, কিছুদিন ধরেই তুমি খুব টেনশনে রয়েছ। তখন রাহুল সবকিছু খুলে বলে যে তার স্ত্রীকে বাঁচানোর জন্য তারা দুজনে মিলে একটি খুন করে ফেলেছে, আর তার স্ত্রীকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য আর কোনো উপায় খুঁজে না পেয়ে 2 দিন আগে যে প্লটটা তারা বিক্রি করেছে সেটার ভেতরেই সামিরের লাশটা পুঁতে ফেলেছে। কারণ সেই লোকটা বলেছিল এই প্লটটা জাস্ট সে এমনিতেই কিনছে, এখানে 2-1 বছরের মধ্যে কোনো কাজ সে ধরবে না। তাই রাহুল বলে এই জন্যই ওই প্লটটাকে আমি বেছে নিয়েছি। সব কিছু শোনার পরে এজেন্ট রাহুল বলে যেটা হয়েছে হয়েছে, ওটা নিয়ে আর টেনশন করো না, আর ওই প্লটে যেহেতু কাজ ধরা হবে না তাই লাশটাও বাইরে আসবে না, আর তোমাদেরও টেনশন করার কোনো দরকার নেই, তুমি বিজনেসে মন দাও। সেদিনে অফিস আসার পরে দেখতে পায় যে একটি প্লটের কাগজের মধ্যে ঝামেলা হয়েছে, যার ফলে কাস্টমার সেটা নিতে চাচ্ছে না। অন্যদিকে তখনই রাহুল অন্য একজন লোককে কল করে আর বলে ইমার্জেন্সি প্লটটা সেল করবে সে, কিন্তু সেই লোকটা 9 লাখ টাকার বেশি দিতে রাজি হয় না। রাহুল রাজি হয়ে যায়, এতে করে তাদের অনেকটা লস হয়ে গেল, কারণ তারা যখন প্লটটা বিক্রি করার কথা বলেছিল তখন সেটা 12 লাখ টাকায়, একটা প্লটে 3 লাখ টাকা লস। এতে এজেন্ট রাহুল রেগে যায় আর রাহুলকে বলে তোমার জন্য এমনটা হলো, যদি তাড়াতাড়ি করে আর একটু কম দামে সেটা সেল করে দিতে পারতাম তাহলে এখন কিছুটাও আমাদের লাভ হতো, তোমার লোভের কারণেই এমনটা হয়েছে। তখনই দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, আর রাহুল বলে আমি বিজনেসের জবে থেকে এসেছি, তুমি দেখতে পেয়েছো কতটা লাভ করেছি। আর এভাবেই তাদের মধ্যে ঝগড়া লেগে যায়।
কিন্তু কয়েক ঘন্টা পরেই রাহুল অন্য একটা ডিল খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলে, আর এতে সে খুশি হয়ে যায়। আর একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে এজেন্ট রাহুলের কাছে চলে যায়, খুশির খবরটা দেয় আর বলে একটা প্লটেরই তো ব্যাপার, ওটা আমরা ম্যানেজ করে নেব। আর এভাবেই দুজনে আবারও মিটমাট করে নেয়। এদিকে রাহুল রাতের বেলা কোনোভাবেই ঘুমাতে পারছিল না, বারবার তার স্বামীরের মুখটা মনে হতে থাকে। গায়ত্রী তাকে সান্ত্বনা দেয়। রাহুল বলে এখন আমি কি করব বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না। আমি কোনোভাবেই সামিরের মুখটা ভুলতে পারছি না, আমার ভেতরে একটা গিল্টিনেস কাজ করছে। গায়ত্রী তাকে শান্ত করে, আবারও ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সে দেখতে পায় দরজার নিচ দিয়ে কেউ একটা খাম রেখে গেছে। রাহুল খামটা খুলে দেখতে শুরু করে সেটার ভেতরে কি আছে। ঠিক তখনই সে অবাক হয়ে যায়, কারণ সেখানে কয়েকটি ফটো রয়েছে, আর ফটোগুলোর ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছিল রাহুল আর গায়ত্রী সেই ফ্লটটার ভেতরে সামিরের লাশটা পুঁতে রাখছে। অর্থাৎ সেদিন রাতে যখন রাহুল আর গায়ত্রী এই কাজটা করছিল, দূর থেকে কেউ তাদের উপরে নজর রাখছিল, আর সেই লোকটাই এই ছবিটা তুলে ফেলেছে। কিন্তু কে, আর সেই লোকটা কেনই বা এমন করলো? ছবিগুলো দেখার পরে রাহুল হতবাক হয়ে যায়। আর একটা ছবির পেছনে লেখা ছিল, তুমি যা করছো আমি পুরোটাই দেখেছি, আমি সব জানি। খুব ভয় পেয়ে যায় রাহুল এটা দেখার পরে। ঠিক তখনই দেখা যায় একটা লোক কম্পিউটারে বসে বসে এই ধরনের লেখাটা লিখছিল। বোঝাই যাচ্ছিল এই লোকটাই রাহুলকে ব্ল্যাকমেল করছিল সেই ছবি দিয়ে। কিন্তু এই লোকটা কে, আর কেনই সে রাহুলকে এইভাবে ব্ল্যাকমেল করছে? রাহুল অফিসে আসার পরেও অনেক টেনশন করতে থাকে, যদি পুলিশ জানতে পেরে যায় তাহলে কি হবে। তখনই এজেন্ট রাহুলকে কল করে, বলে আমাদের একটি প্লটের ভেতরে একটি ডেড বডি পাওয়া গেছে, পুলিশ এসেছে আর ডেড বডিটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছে। কথাটা শুনে রাহুল ভয় পেয়ে যায়। এজেন্ট রাহুল বলে টেনশন করো না, সেটা সামিরের লাশ নয়, এটা একটা মহিলার ডেড বডি। কিন্তু বুঝতে পারছি না এই ডেড বডিটা এখানে কি করে আসলো। রাহুল ভাবতে থাকে আর ছবিটা দেখতে থাকে। সে ভাবে এই লোকটাই হয়তোবা তাদেরকে ফাঁসানোর জন্য এই কাজটা করছে, কিন্তু কে এই লোক? যাই হোক, রাহুল এজেন্ট রাহুলকে বলে যেটা হয়েছে, তাড়াতাড়ি প্লটের ডিলটা কমপ্লিট করে ফেলি। কিন্তু এজেন্ট রাহুল বলে এখন আর সেটা সম্ভব নয়, পুলিশের তদন্ত হবে, আর ততক্ষণ পর্যন্ত এই প্লট আমরা কোনো কিছুই করতে পারবো না। রাহুল এজেন্ট রাহুলকে বলে এইভাবে রাখলে এই প্লটটা আমাদের হাতছাড়া হয়ে যাবে এবং পুরো টাকাটাই আমরা লসের মধ্যে পড়ে যাব। এটা হতে দিতে পারি না, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হবে এবং যত দ্রুত সম্ভব এই কেসটাকে মিটিয়ে দিতে হবে। আর হাইকোর্টে প্রমাণ করতে হবে যে এর বিষয়ে আমরা কিছু জানি না। এজেন্ট রাহুল বলে এটা এতটাও সহজ নয়। রাহুল বলে সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি বিষয়টাকে দেখছি। আসলে এজেন্ট রাহুল যদি জানতে পারে যে রাহুলকে ব্ল্যাকমেল করার সেই লোকটাই হয়তোবা এর পিছনে থাকতে পারে, তখন সে রাহুলকে আর এই বিজনেসও হয়তোবা রাখবেই না। এই জন্য রাহুল পুরো দায়টা নিজের কাঁধে নিয়ে নেয় এবং সেই লোকটার কথা এজেন্ট রাহুলকে জানতে দেয় না। রাহুল আর এজেন্ট রাহুল চলে আসে সেই লোকটার কাছ থেকে, যাদের কাছ থেকে তারা সেই প্লটটা কিনেছিল। রাহুল তাদেরকে রেগে গিয়ে বলে যে আপনাদের প্লটের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে, মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল, এই বিষয়ে আপনি আমাদের আগে কেন বলেননি? রাহুল এজেন্ট রাহুল দুজনেই রেগে যায়, কিন্তু সেই লোকগুলো বলে এ বিষয়ে তারা কোনো কিছু জানে না। রাহুল বলে এই প্লটটা তাদের ফিরিয়ে দিতে এবং টাকাগুলো ফেরত দেওয়ার জন্য, কিন্তু সেই লোকেরা বলে এখন এই প্লটটা আর তারা ফেরত নিতে পারবে না, আর টাকাগুলোও দিতে পারবে না। রাহুল আর এজেন্ট রাহুল জোরাজোরি করলেও তারাও রেগে যায়, কারণ সেই লোকগুলো একটু প্রভাবশালী ছিল, যার ফলে রাহুল আর এজেন্ট রাহুল কোনো কিছু করতে না পেরে অফিসে ফিরে আসে। অফিসে আসার পরে তারা শুনতে পায় যে কাস্টমার তাদের কাছ থেকে সেই প্লটটা কিনতে চেয়েছিল, সে না করে দিয়েছে, এখন আর কিনবে না। রাহুল বলে এখন আমাদের একজন কাস্টমারকে খুঁজে বের করতে হবে যে সব কিছু জানার পরেও এই প্লটটা কিনবে এবং হাইকোর্টের পারমিশনের জন্য অপেক্ষা করবে না। তখন তারা বিভিন্ন কাস্টমারকে কল করতে থাকে রাহুল, তাদেরকে বিভিন্ন অফার দিতে থাকে, 10% ছাড়, এই ধরনের বিভিন্ন অফার। কিন্তু কেউ এইসব কথা শোনার পরে আর প্লটটা কিনতে চায় না। এরপরে রাহুলকে কাপা কাপা কণ্ঠে একজন লোক কল করে আর বলে আপনার সেই প্লটের ব্যাপারটা আমি জানি, আর সেই মেয়েটার ব্যাপারেও জানি, মেয়েটাকে কে খুন করেছে সেটাও আমি জানি। সবকিছু শুনে রাহুল অবাক হয়ে যায় আর বলে আপনি কে? তখন সেই লোকটা বলে আমি কে সেটা তোমার জানার দরকার নেই, তুমি যদি আমার কথা না শোনো তাহলে সেই ছবিটা থানায় চলে যাবে। রাহুল বুঝতে বাকি থাকে না যে এই লোকটাই তাকে ব্ল্যাকমেল করছিল। রাহুল তাকে বলে সে কে আর তাকে কোথায় আসতে হবে।
আমাকে কেন ব্ল্যাকমেল করছো? সেই লোকটা বলে, আমি তোমাকে ব্ল্যাকমেল করছি না। আমার সামনে মুখোশ পরা একটা লোক লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি তোমাকে কথাগুলো না বলি সে আমাকে মেরে ফেলবে, এই ভয় দেখিয়েছে, তাই তোমাকে বলতে বাধ্য হচ্ছি। আর সেই লোকটা এখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। রাহুল বলে, আমি কোন ফ্ল্যাটে আসবো? আমি তার সাথে দেখা করতে চাই। সেই ফ্ল্যাট নাম্বারটা বলে দেয় লোকটা। দেখা যায় রাহুল তাড়াতাড়ি সেই ঠিকানায় চলে আসে। আর রাহুল একটা লজে চলে আসে, তাকে সেখানে আসতে বলা হয়েছিল। কিন্তু রাহুল সেখানে আসার পরে দেখা যায় পেছনে সেই লোকটাও এসেছে যে তাকে ব্ল্যাকমেল করছে। রাহুল সেই ফ্ল্যাট নাম্বারে যেয়ে কলিং বেল বাজায় আর লোকটা পেছন থেকে তাকে ফলো করে। ভিতরে একটা ছেলে বসেছিল। কিছুক্ষণ পরে দরজা খুলে রাহুল তাকে আক্রমণ করে আর ভেতর থেকে দরজাটা লাগিয়ে দেয়। লোকটা তাকে জিজ্ঞেস করে, আপনি কে আর আমাকে এভাবে মারছেন কেন? এদিকে সেই লোকটা ধীরে ধীরে সে ফ্ল্যাটের কাছে আসতে থাকে। অন্যদিকে রাহুল সেই লোকটাকে মারধর করে জিজ্ঞেস করে, তুমি আমাকে ব্ল্যাকমেল কেন করছো? লোকটা বলে, আমি আপনাকে ব্ল্যাকমেল কেন করব? লোকটা বলে, কিছুক্ষণ আগেই আমি এই লজে উঠেছি, এখানকার যে লোক ছিল সে আগেই চলে গেছে। রাহুল তার কথা বিশ্বাস করে একটা ব্যাগ সার্চ করতে থাকে আর তখনই দেখতে পায় ব্যাগের ভেতরে তার এবং গাইটির ছবি। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখানে আসার আগে রাহুলের এক বান্ধবী তাকে কল করেছিল। সে তাকে জানিয়ে দিয়েছিল যে সামির কোন লজে উঠেছে আর এটাই ছিল সেই লজ। রাহুল বুঝতে পারে সামির এই রুমে উঠেছিল, তাই তাড়াতাড়ি ব্যাগের ভেতর থেকে তাদের ছবিটা নিজের কাছে রেখে দেয়। কারণ কিছুদিন পর যখন সামিরের মিসিং কেস তাকে খোঁজা শুরু হবে, পুলিশ যদি কেসটা আবারও ইনভেস্টিগেশন শুরু করে, তখন রাহুলের ব্যাগ থেকে ছবিটা পেলে তারা ফেঁসে যাবে। এই জন্য ছবিটা সে নিজের কাছে রেখে দেয়। এদিকে সেই লোকটাকে দেখা যায় চুপি চুপি সেই রুমটার কাছে আসে আর বাইরে থেকে রুমের দরজাটা লাগিয়ে দেয় এবং তার কাছে থাকা আরও একটি ছবি দরজার নিচ দিয়ে পাঠিয়ে দেয়। রাহুল তখনও সেই লোকটাকে জিজ্ঞাসাবাদ করছিল। ঠিক তখনই সেই ছবিটা দেখে রাহুল চমকে ওঠে আর বুঝতে পারে এই লোকটাকে ফাঁসানো হয়েছে। কারণ এই লোকটা তাকে ব্ল্যাকমেল করছিল না, যে ব্ল্যাকমেল করছিল সে বাইরে। সেই লোকটার পাতা ফাঁদে পা দিয়েছে রাহুল। আসলে সেই লোকটা জানতো যে তারা সামিরকে খুন করেছে এবং সেই জায়গায় পুঁতে রেখেছে। এই জন্য সামির যে লজে যে রুমে ছিল সেই রুমেই রাহুলকে আসতে বলেছে। রাহুল তাড়াতাড়ি দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেই লোকটা সেখান থেকে ধীরে ধীরে চলে যায়। অনেকক্ষণ চেষ্টার পরে লজের লোকের সহায়তায় সে বাইরে বের হয়ে আসে আর বাইরে আসার পরে রাস্তায় দাঁড়িয়ে সে কাঁদতে থাকে আর বলতে থাকে এখন সে কি করবে, সে গায়ত্রীকে কিভাবে বাঁচাবে, নিজেকে কিভাবে বাঁচাবে আর এই বিজনেসটাকে কিভাবে বাঁচাবে। আজকের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র সেই দায়ী। সে যদি আগেই কোনো একটা কিছু করতে পারত তাহলে গায়ত্রী কখনোই জাকিরের ফাঁদে পা দিত না আর জাকিরকে তাকে খুনও করতে হতো না, আর এখন খুনের কেসে ফেসে যেতে হতো না। কিবা তাকে ব্ল্যাকমেল করছে, যেই করুক না কেন এখন তাকে সে কিভাবে ধরবে। এসব বলতে বলতে কান্না করতে থাকে আর সেই লোকটা রাহুলকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। রাহুল কিছুক্ষণ পরে বাসায় চলে আসে। তাকে দেখার পরে গায়ত্রী জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, তুমি এমন কেন, কয়েকদিন ধরেই তোমাকে মন মরা দেখতে পাচ্ছি। রাহুল কিছুই বলে না, সে শুধু জিজ্ঞেস করে তোমার কয় মাস। গায়ত্রী বলে 5 মাস হতে চলল। রাহুল শুধু গায়ত্রীর দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এখন সে কি করে বাঁচাবে মেয়েটাকে। এদিকে পরদিনই এজেন্ট রাহুল সবকিছু খুলে বলে। এখন সে কি করবে, কিভাবে করবে বুঝতে পারছে না। কিন্তু রাহুল সেই ব্ল্যাকমেলার ব্যাপারে এজেন্ট রাহুলকে খুলে বলে না। তখন এজেন্ট রাহুল তাকে সান্ত্বনা দেয় আর বলে, বিজনেসে এমন একটু একটু হয়, তুমি টেনশন করো না, আর সামিরের ব্যাপারটা নিয়েও টেনশন করো না। ওই প্লটে কেউ যাবে না, কেউ খুঁড়বেও না, আর লাশটাও বের হবে না। এজেন্ট রাহুলের কথা মতো আবারও তার কাজে মন দেয়। আবার তাদের বিভিন্ন প্লট বিক্রি করার জন্য বিভিন্ন কাস্টমারের সাথে কথা বলতে থাকে। ঠিক তেমনি একটি প্লট বিক্রি করার জন্য সেই লোকটাকে দেখা যায় রাহুল কল করে। অর্থাৎ যে লোকটা এতদিন রাহুলকে ব্ল্যাকমেল করে আসছিল সেই লোকটা হচ্ছে রাহুলের একজন পুরাতন কাস্টমার। রাহুল নর্মালি তাকে কল করে প্লটের ব্যাপারে বলতে থাকে, অফারের ব্যাপারে বলতে থাকে, কিন্তু সেই লোকটা কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। আর এই লোকটার নাম হচ্ছে বালা। এদিকে কিছুক্ষণ পরে এজেন্ট রাহুলকে কল করে আর বলে, আমার কাছে একটা খাম এসেছে যেটার ভেতর একটা ছবি ছিল, আর সেই ছবিতে তুমি এবং গায়ত্রী সামিরের লাশটা সেই প্লটের ভেতরে পুঁতে রাখছিলে। স্পষ্ট দেখা যাচ্ছে কে এই লোক, আর তোমাকেই বা ব্ল্যাকমেল কেন করছে, এই কথা তুমি আমাকে আগে কেন বলনি। রাহুল তাকে সবকিছু খুলে বলতেই যাবে, তখন এজেন্ট রাহুল রাগ করে ফোন কেটে দেয়। রাহুল তাকে আবার কল করে এবং সবকিছু বুঝিয়ে বলে যে এই লোকটাকে সে চেনে না, আর কেন সে এরকমটা করছে সেটাও সে জানে না। শীঘ্রই রাহুল এই বিষয়টার সমাধান করে ফেলবে।
তখন এজেন্ট রাহুল তাকে ওয়ার্নিং দেয় যে তার জন্য তার বিজনেসের যাতে কোনো প্রবলেম না হয়, কারণ এজেন্ট রাহুলের কাছে সেই লোকটা অর্থাৎ বালা যে ফটোটি পাঠিয়েছে সেটার পেছনে লেখা ছিল এই ফটোটা থানায় চলে যাবে যদি তোমরা তোমাদের বিজনেসটা বন্ধ না করো। আর এই জন্যই এজেন্ট রাহুল চায় না তার পার্সোনাল কারণের জন্য তার বিজনেসে যদি কোনো সমস্যা হয় রাহুল যেন এই বিজনেস থেকে সরে দাঁড়ায়। রাহুলও তাকে কথা দেয় যে এই সমস্যাটা সে দ্রুতই সমাধান করে ফেলবে। ফোন রাখার পরে সে ভাবতে থাকে কিভাবে ধরবে, এই লোকটাকে সে কোনোভাবেই চেনে না। তখনই তার কাছে যে ছবিটা ছিল সেটা সে ভালো করে দেখতে থাকে, আর ছবির ভেতরে নিচের সাইডে একটা কালার গ্রেডিয়েশন সে দেখতে পায়। নর্মালি এমনটা হওয়ার কথা নয়, শুধুমাত্র ক্যামেরার সেটিংয়ে ভুল থাকলে বা কোনো প্রবলেম হলেই এমনটা হয়। রাহুলের মাথায় তখনই একটা আইডিয়া আসে। সেই শহরের আশেপাশের সবগুলো স্টুডিওতে যেয়ে রাহুল একটা করে ফটো তোলে, আর তোলার পরে সাথে সাথে সেই ফটোগুলো ভালো করে দেখে ফটোগুলোর নিচে কর্নার দিকে কোনো কালার গ্রেডিয়েশন রয়েছে কিনা। কিন্তু অনেকগুলো স্টুডিও চেক করার পরেও এমন কোনো ফটো সে পায় না। অবশেষে অনেকটা চেষ্টার পরে একটা সময় বালার স্টুডিওতে সে চলে আসে, ফটো তোলে, আবার চেক করে, কিন্তু একই রকম। বালার স্টুডিওতে তোলা ফটোরও কালার গ্রেডেশন ঠিকঠাকই ছিল, যার ফলে রাহুল বুঝতে পারে না যে বালাই তাকে এতদিন ব্ল্যাকমেল করে চলছে। এদিকে দেখা যায় কিছুক্ষণ পরপরই রাহুলকে তার বিভিন্ন কাস্টমার কল করছিল এবং তারা যে অ্যাডভান্সগুলো দিয়েছিল প্লট কেনার জন্য তারা সেই ডিলগুলো ক্যান্সেল করতে চাইছে, কারণ তারা হয়তোবা জানতে পেরে গিয়েছিল যে প্লট রাহুলগুলো দ্বিগুণ দামে বিক্রি করছে। রাহুলও বুঝতে পারে না এই ইনফরমেশনগুলো তাদের কাস্টমার কিভাবে পেল। রাহুল তখনই সেই ব্ল্যাকমেলের কথা মনে পড়ে। রাহুল ভাবে হয়তোবা সেই ব্ল্যাকমেলারই এগুলো করছে। রাহুল আরও পাগল হয়ে যায়, তার বিজনেসের 12টা বেজে যাচ্ছে। এরপরেই বালাকে একটি হোটেলে বসে খেতে দেখা যায়। তখনই সেখানে রাহুল চলে আসে এবং বালাকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করছো, তুমি এমনটা কেন করলে, তুমি আমাকে ব্ল্যাকমেল কেন করছো। তখনই বালা বলে, প্রশ্নটা তুমি নিজেকে করো, তাহলেই উত্তর পেয়ে যাবে। আমাকে চিনতে পারছো? যদি চিনতে পেরে থাকো আমার সাথে যা যা করেছো সবকিছু মনে পড়ে যাবে, আর তুমি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। এটা বলে বালা সেখান থেকে চলে যায়। রাহুল বসে ভাবতে থাকে। তখনই রাহুল ব্যাগ থেকে একটি মেয়ের ছবি বের করে দেখতে থাকে। এরপরেই রাহুলকে হসপিটালে দেখা যায়, তার মাথায় ব্যান্ডেজ করা ছিল। আর তখনই জানা যায় এতক্ষণ আমরা যেসব ঘটনা দেখলাম সেটা সবই ছিল অতীতের। বর্তমানে রাহুল হসপিটালে বসেছিল, তার সামনে পুলিশও ছিল আর এজেন্ট রাহুলও। রাহুল একজন সফল বিজনেসম্যান থেকে তার এই অবস্থা কি করে হলো সেটা পুলিশকে এবং এজেন্ট রাহুলকে বলতে থাকে। রাহুলের বিজনেস যখন পুরোদমে চলছিল তখন রাহুল একটা সস্তায় জমি কিনেছিল, আর সেই জমিটা ছিল বালার। আসলে সেই জমিটা বালার ছিল না, বালা তার স্ত্রীর নামে কিনেছিল। আর সেই জমি কেনার জন্য সে একটি লোন নিয়েছিল, কিন্তু জমি কেনার পরে সেই লোনটার সে পরিশোধ করতে পারেনি। আর ইতোমধ্যে বালার স্ত্রীও মারা গিয়েছিল, যার ফলে যে তাকে লোনটা দিয়েছিল অর্থাৎ বালাকে, সেই লোকটা জমিটা ছিনিয়ে নেয়। আর সেই লোকটার কাছ থেকেই রাহুল জমিটা কিনে নিয়েছিল। এদিকে বালা যেহেতু সেই প্লটটা তার স্ত্রীর নামে কিনেছিল আর তার স্ত্রী মারা গিয়েছে, তাই সেই প্লটটার ভেতরেই সে তার স্ত্রীর সমাধি করে তোলে। তার ইচ্ছে ছিল এই সমাধির পাশেই সে একটি বাড়ি করবে এবং এখানেই সে থাকবে, যাতে তার মনে না হয় যে তার স্ত্রী তার থেকে দূরে রয়েছে। কিন্তু যেহেতু এখন রাহুল এই জমিটা কিনে ফেলেছে, এখন এটা সে বিক্রি করবে। ঠিক তখনই এটা সম্ভব হবে যখন এই জমি থেকে এই সমাধিকে সরানো হবে। সে বালাকে বলে, কিন্তু বালা কোনো মতেই সমাধি সরাতে রাজি হয় না। এতে রেগে যায় রাহুল এবং রাহুল আর এজেন্ট রাহুল মিলে বালার সামনে সেখানে এই সমাধিটা ভেঙে ফেলে। আর এই দৃশ্যটাই মুভির শুরুতে দেখানো হয়েছিল। বালা তাদের অনেক রিকোয়েস্ট করে, অনেক বাধা দেওয়ার চেষ্টা করে যে এটা তার স্ত্রীর সমাধি, এটা ভেঙে ফেললে সে তার স্ত্রীকে চিরতরে হারিয়ে ফেলবে। কিন্তু রাহুল বা এজেন্ট রাহুল তার কোনো কথাই শোনেনি। সেই দিন তার চোখের সামনেই তার স্ত্রীর সমাধিটা ভেঙে গুড়িয়ে দিয়েছিল। আর সেই দিন থেকেই বালা রাহুলের প্রতি রেগেছিল। সে প্রতিজ্ঞা করেছিল রাহুল এবং তার বিজনেস দুইটাই সে ধ্বংস করে দেবে, রাহুলকে সে বাঁচতে দেবে না। এরপর থেকেই সে নিয়মিত রাহুলকে ফলো করতে শুরু করে লুকিয়ে লুকিয়ে, কারণ বালা জানতো যারা এই ধরনের বিজনেস করে তাদের নিশ্চয়ই কোনো গোপন সিক্রেট থাকে। আর এই জন্যই রাহুলকে সে কয়েকদিন ধরেই ক্রমাগত ফলো করছিল। অবশেষে সেই দিনটা চলে আসে যেদিন বালা দেখতে পায় রাহুল আর গায়ত্রী মিলে সামিরের লাশটা সেই প্লটের ভিতরে মাটি চাপা দিয়েছিল। আর এই সুযোগে বালা ছবি তুলে নেয়, আর এরপরে সেই ছবিতেই তাদের ব্ল্যাকমেল করতে থাকে, তাদের বিজনেসটা ধ্বংস করতে থাকে। এই জন্যই বালা বারবার সেই ছবিগুলো পাঠিয়ে রাহুলকে তার বিজনেস বন্ধ করার জন্য বলছিল, যাতে সে তাকে ধ্বংস করে ফেলতে পারে।
এদিকে রাহুল আর এজেন্ট রাহুল খবর পেয়ে গিয়েছিল যে এই কাজটা বালাই করেছে, কারণ সেই লজ থেকে বালাকে সে একজন বের হতে দেখেছিল। সেই লোকটা রাহুলকে বলে, আর রাহুল এর থেকে খুঁজে বের করে ফেলে যে এই সব কিছুর পেছনে বালাই রয়েছে। রাহুল আর এজেন্ট রাহুল বালার বাড়িতে চলে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করছে। আবারও জিজ্ঞেস করে, তখন বালা একটা সময় বলেই দেয় সেই কবর খোঁড়ার বিষয়টা, যে তোমরা আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তাই তোমাদের বিজনেসটা আমি তোমাদের কাছ থেকে কেড়ে নেব। সেই বালা যাতে তাদের আর ব্ল্যাকমেল করতে না পারে, তাই সেই ছবি রিল বা ছবি তারা বালার বাড়িতে খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে তারা কিছুই খুঁজে পায় না। এইসব নিয়ে রাহুল আর এজেন্ট রাহুলের মধ্যে ঝগড়া লেগে যায়, একে অপরের ঘাড়ে দোষ চাপাতে থাকে। একটা সময় ঝগড়ার এক পর্যায়ে রাহুল এজেন্ট রাহুলের গলা চেপে ধরে। এতে অনেক কষ্ট পায় এজেন্ট রাহুল, সে সেখান থেকে চলে আসে। অন্যদিকে রাহুল বালার বাড়িতেই তাকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু কোনো একটা কারণে সে আর মারতে পারে না। সে ভয় পেয়ে যায়, যদি এবার জানাজানি হয়ে যায় তাহলে তার সন্তানের কি হবে। রাহুল সেখান থেকে ফিরে চলে আসে। এর কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, রাহুল আর গায়ত্রী মিলে কেক কাটছে, কারণ আজকে তাদের অ্যানিভার্সারি। তখনই দরজায় নক হয়। রাহুল দরজা খুললেই দেখা যায় সেখানে হ্যামার নিয়ে পৌঁছে গেছে বালা। বালা রাহুলের মাথার উপরে হ্যামার দিয়ে আঘাত করে, রাহুল সেখানেই পড়ে যায়। গায়ত্রী তাকে ধরে কাঁদতে থাকে। বালা তখনই দরজাটা লাগিয়ে বলে, ও আসলে মানুষের ইমোশন বোঝে না, ও মানুষকে দূরে সরিয়ে দেয়, তাই আমি ওকে সরিয়ে দিলাম। এখন তুমি বুঝতে পারবে যে প্রিয় মানুষের হারানোর বেদনাটা কি। গায়ত্রী তারপরেও কাঁদতে থাকে। বালা রেগে গিয়ে গায়ত্রীর মাথায়ও আঘাত করে। এরপরে সে সেখান থেকে চলে যায়। বালা ভাবে তারা দুজনেই মারা গেছে, কিন্তু তারা মারা যায়নি। রাহুল তখনও জীবিত ছিল। আর ওই সময়টাতে এজেন্ট রাহুল সেখানে চলে আসে আর তাদের দুজনকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে গায়ত্রী সেখানেই মারা গিয়েছিল। রাহুল যখন এটা জানতে পারে যে সে তার স্ত্রী এবং অনাগত সন্তানকে হারিয়ে ফেলেছে, সে নিজের ভুলটা বুঝতে পারে। এই জন্য সে পুলিশকে বলে দেয় যে সেই সামিরকে খুন করেছে, আর সে এই জায়গাগুলো অবৈধভাবে বেশি টাকায় বিক্রি করত। আসলে রাহুল গায়ত্রীকে হারানোর পরে বুঝতে পেরেছিল আসলে অসৎভাবে বিজনেস করে বড় হওয়ার মধ্যে কোনো সুখ নেই, এটা জীবনকে আরো ধ্বংস করে দেয়। রাহুল সেটারই প্রমাণ পেয়েছে। এই জন্য রাহুল নিজের ভুল বুঝতে পেরে পুলিশের কাছে নিজের অপরাধটা স্বীকার করে নেয়। আর সামিরের হত্যা আর অবৈধভাবে জমি কেনাবেচার জন্য রাহুলের জেল হয়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।